মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহ সুষ্ঠু নির্বাচনেই ফিরতে পারে গণতান্ত্রিক ধারা। সেই লক্ষ্যে ৩ জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি নির্বাচিত সরকার। তাই ৯০-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হয়নি বলে মনে করেন সেই আন্দোলনের সংগঠকেরা। বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ওপর বহাল থাকতে হবে চাপ। ১৯৮২ সালের ২৪শে মার্চ সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। সে বছরই শিক্ষা দিবস সামনে রেখে আন্দোলনের নামে ছাত্ররা গড়ে ওঠে ছাত্র সংগ্রাম পরিষদ। মজিদ খানের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে ৮৩ সালের ২৪শে ফেব্রুয়ারি শিক্ষা ভবন ঘেরাও মিছিলে চালানো হয় গুলি। প্রাণ দেন জয়নাল জাফর দীপালি। আন্দোলন তীব্রতর করতে এক পর্যায়ে গঠিত হয় ১৫ দলীয় জোট। সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১০ মে রাজধানীর 0 পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা নূর হোসেন। পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৯০-এ প্রাণ দেন জেহাদ ও ডাক্তার মিলন। এর জেরে বেগবান হয় আন্দোলন। ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এতে স্বৈরাচারের পতন হলেও অর্জিত হয়নি সেই গণ অভ্যুত্থানের লক্ষ্য। ৯০-এর স্বৈরাচার পতনের পরে ৯১-এর নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো খালেদা জিয়ার নেতৃত্বে। সেটা ক্ষমতায় এসে তারা কিন্তু সেই অঙ্গীকারগুলো রাখলেন না, এবং ইভেন কি ৩ জোটের যে রূপরেখা, সেই রূপরেখাও কিন্তু তারা মেনে চললেন না। যারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে, দুটি প্রধান রাজনৈতিক দল, তারা সেই আগের সামরিক সরকারের মতোই ছলে বলে কৌশলে ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য তারা নানা রকম ফন্দি ফিকিরের আশ্রয় নিলেন। গণ অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন ৯০-এর আন্দোলনের সেই সংগঠকেরা। জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি সেটা গড়ে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়নি বলেই তো আজকে আমাদের এই অবস্থা বা আমাদের এই পরিণতি। শুধুমাত্র আইন করে, শুধুমাত্র সংবিধান করে যে আমরা গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো না, ৯০ পরবর্তী আমাদের যে করুণ ইতিহাস সেটাই প্রমাণ করে। ক্ষমতায় গিয়ে আগের অঙ্গীকার ভুলে যাওয়ার রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি, তা থেকে বের হয়ে আসার চর্চায় ফিরতে হবে বলে মনে করছেন ৯০-এর গণ আন্দোলনের সংগঠকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারতন্ত্র ও সন্ত্রাসবাদ থেকে বেরিয়ে আসতে আগামী নির্বাচনে তরুণদের ব্যালট বিপ্লবের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবিও জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে এই আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে বক্তারা বলেন, সরকার জুলাই আগস্ট আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। কেন করছে? কেন আজকে আহত নিহত পরিবাররা সঠিক মর্যাদা পাচ্ছেন না? এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করেছেন কিনা? অনতি বিলম্বে এই যারা উপদেষ্টা আছেন বিতর্কিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শহীদ ও আহতদের পরিবার পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারে সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রত্যেকটি শহীদ পরিবারের একজন সদস্যদেরকে আর্থিক ব্যবস্থা এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে সেই শহীদ পরিবার পাশে সরকারকে অতি দ্রুত দাঁড়াতে হবে। তো আমার মনে হয় যে আমাদেরকে এখন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, যেন আমরা ভবিষ্যতে একটা ফ্যাসিজম মুক্ত একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়েছে উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের বিচার ঠেকাতে তৎপর তারা। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করছে উল্লেখ করে ভোট বিপ্লবের ডাক দেন তিনি। আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন, এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে ব্যালট বিপ্লব হবে, সেই বিপ্লবে এই সকল লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। এ সময় গণকমিশন গঠন করে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি। আমাদের শাহাদাত ফরাজি সাকিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলে বৈষম্যহীন দেশ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জুলাই বিপ্লব নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীন বাংলাদেশ আর কোনো দেশে করদ রাজ্য হবে না। সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে দেয়া হবে না নতুন বাংলাদেশে। সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ। এই বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এ সময় বক্তারা বলেন, সচিবালয় সহ বিভিন্ন জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ করতে হবে। আমাদের গণতান্ত্রিক পথযাত্রায় রাস্তা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন দলের, কিন্তু আমরা যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে এই জাতির স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং এই জাতিকে আর কখনো অন্য কোনো রাষ্ট্রের করদ রাজ্য হওয়ার জন্য আমরা। বিপ্লব যদি ব্যর্থ হয়, এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা বাংলাদেশকে ব্যর্থ হইতে দিব না ইনশাআল্লাহ। এখনো সরকারের মধ্যে অফিসে আদালতে ফ্যাসিবাদের দোসরদের অবস্থান রয়েছে, এদেরকে পরিবর্তন করতে হবে। বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমাবেশে এই অভিযোগ তোলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সমাবেশে সাকি বলেন, অন্তর্বর্তী সরকার এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। দ্রব্যমূল্য কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত পরবর্তী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলেন সমাবেশে বক্তারা। বলেন, স্বৈরাচার বিদায় হলেও এখনও মানুষের মনে স্বস্তি ফেরেনি। জনতার অধিকার আদায় না হওয়া পর্যন্ত স্বস্তি ফিরবে না বলেও মন্তব্য করেন তারা। আমাদের সামনে দুটো চ্যালেঞ্জ খুব পরিষ্কার। একদিকে হচ্ছে ওই পতিত ফ্যাসিস্টরা, আর একটি চ্যালেঞ্জ ফ্যাসিবাদের কবল থেকে ফ্যাসিবাদকে বিলোপ করে কিভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ধনসম্পদ অর্জনই ছিল বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মূল লক্ষ্য। ১৫ বছরে বৈধ সম্পত্তি বেড়েছে ২৬ গুণ। ক্ষমতার অপব্যবহার করে জলাশয় ভরাট, জমি দখল ও সরকারি অর্থ লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ। রাজধানীর নিউ মার্কেট থানায় ব্যবসায়ী অদূত হত্যা মামলায় বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার হন ১১ নভেম্বর। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে কয়েকটি মামলার আসামিও তিনি। নিয়োগ, টিআর, কাবিখা, উন্নয়ন প্রকল্প সহ এমন কোনো খাত নাই যেখান থেকে তিনি গত ১৬ বছরে টাকা নেননি। জলাশয় ভরাট, নামমাত্র মূল্যে দখল করতেন অন্যের জমিও। এমনকি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের টাকাও। উপজেলার সংলগ্ন যে সে ভবনটা করছে, এই ভবনটা হয়েছে, এই জমিটা হয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি। উন্নয়ন থেকে অনেক বঞ্চিত, অথচ উনি ওনার পরিবার আজকে শীর্ষ ধনীর কাতারে চলে গেছে। যে মানুষ এত দুর্নীতিবাজ হতে পারে, উনি ওনার মেয়ে জামাইকে আমেরিকায় একটা ক্লিনিক করে দিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ছেলে সুনাম দেবনাথ গড়ে তোলেন মাদকের সিন্ডিকেট। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামিও তিনি। বাবার প্রভাবশালী থেকে তারপরে এই থেকে আসলে সে মাদক ব্যবসায় জড়িত হয়েছে এবং মাদকটা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। সরকারি ও দখলকৃত জমি উদ্ধারে আইনি সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে আমরা প্রপার প্রস্তাব পাঠাতে পারি প্রপার চ্যানেলে, যাতে এই সম্পত্তিটা যদি সরকারি হয় তাহলে তাদেরকে থেকে নিয়ে নেওয়া যায় কিনা সেই ব্যবস্থা হবে। কিন্তু যদি তাদের হয় কিংবা ব্যক্তির হয়, সেক্ষেত্রে ব্যক্তিকে প্রমাণ করতে হবে জমিটা তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর দাখিল করা হলফনামা অনুযায়ী ১৫ বছরে আয় বাড়ে ২৬ গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে, নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। মাদক কেনাবেচায় বাধা দেয়া ও বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয় সালমা খাতুনকে। এই ঘটনায় মাবিয়া সুলতানা সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেম ও হাত খরচের টাকার জন্য নিজের মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় সে। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে, অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও বাসা ভাড়া বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া হত্যা করে গৃহবধূ উম্মে সালমা খাতুনকে।
এ ঘটনায় মাবিয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় রাউটার। এছাড়া মাবিয়ার বাসা থেকে মেলে বাড়ির মালিক নিহত সালমার ফ্ল্যাটের চাবি। এই ঘটনায় নিহতের স্বজনেরা জানান, র্যাব সুষ্ঠু তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে। সন্তানকে অভিযুক্ত করে মানহানিসহ দেশ বিদেশে মিথ্যা খবর ছড়িয়েছে, যা ক্ষমার অযোগ্য। রিমান্ডে থাকা ছোট ছেলে সাদের মুক্তির দাবিও জানান তারা। আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। 7 মাস আগে বাসা ভাড়া নেন মাবিয়া। গত 3 মাস ধরে ভাড়া পরিশোধ করেননি বলে জানান নিহতের স্বজনেরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দীর্ঘদিন মামলা নিষ্পত্তি না হওয়ায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সুফল পাচ্ছেন না বিচার প্রার্থীরা। 6টি মামলার বিচার প্রক্রিয়া নির্ধারিত 180 কার্যদিবস পেরিয়েছে। একটির বিচার ঝুলে আছে 21 বছর। এর পেছনে সাক্ষ্য গ্রহণ জনিত জটিলতা, পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরি সহ নানা কারণ দেখছেন আইনজীবীরা। 2002 সালে চালু হওয়া বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিভিন্ন ধরনের 341টি মামলা বিচারাধীন। এর মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা 6টি। প্রতিটি বিচারের জন্য নির্ধারিত 180 কার্যদিবস পেরিয়েছে। ভিপি ফারুক হত্যা মামলা পেরিয়েছে 21 বছর। আমরা পুরুষ মানুষ কোর্টে আসি যাই, কিন্তু এটার কষ্টটা ভোগ করে আমাদের মা বাবা, আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চারা এটা ভোগ করে যে এটা কী জিনিস। আমার স্ত্রী সন্তান নিয়ে আমি ঠিকমতো ঘর সংসারে থাকতে পারিনি। আমরা যারা এই মামলার আসামি সবাই আমরা ভুক্তভোগী। আইনজীবীদের মতে উচ্চ আদালতের স্থগিতাদেশ, সাক্ষ্য গ্রহণজনিত জটিলতা, সরকারি কৌশলীদের গাফিলতি এবং পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরির কারণে মামলাগুলো ঝুলে আছে। বিগত দিনের পিপি যারা ছিলেন বা দায়িত্বে যারা ছিলেন, আসলে তাদের গাফিলতির জন্যই এত বিলম্বিত হয়েছে বিভিন্ন মামলা। পুলিশের বর্তমান অবস্থা, আগের কথা আমি বলি, সম্পূর্ণ রাজনৈতিকভাবে এটাকে নেগলেক্ট করা হয়েছে। তারা যথাসময়ে সেই রিপোর্টগুলো প্রদান করে নাই। তবে দেরির অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, নানা আইনি জটিলতায় মামলা বিলম্বিত হয়। আমাদের পক্ষ থেকে চেষ্টা করি, তারপরে যে মামলাগুলো ধরেন আপনার এই যে স্টে অর্ডার থাকে, সেটাকেও আমরা অনেক সময় তদবির করে আবার এটাকে যাতে আবার চালু করা যায়। বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ দিয়ে কাজে গতি আনার কথা বলছেন আইনজীবীরা। বিচারকের স্বল্পতা দূর করে যত দ্রুত সম্ভব এই মানুষকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক, রায়ের মাধ্যমে মানুষকে নিষ্পত্তি করা হোক, এটা করা প্রয়োজন। এই ট্রাইব্যুনালে 2010 ও 15 সালেরও 2টি মামলা বিচারাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী আজিমপুরের বাসা থেকে তুলে নেওয়া শিশুটি মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে। রাতে শিশুটি উদ্ধার করে র্যাব। এই ঘটনায় অভিযুক্ত শাপলা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাপলা জড়িত 3 জনের নাম জানিয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। এরই মধ্যে শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রতিবেশীরা জানায় শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন তিনি। একই বাসায় ঘটনার একদিন আগে বৃহস্পতিবার সাবলেট ভাড়া নেন এক তরুণী। তিনি শুক্রবার সকাল 8টার দিকে আরও 3 জন পুরুষকে নিয়ে ওই বাসায় প্রবেশ করে বাসার মালামালের সাথে ফারজানার 8 মাস বয়সের শিশু সন্তানকেও নিয়ে যান। আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, শিশুটিকে কিভাবে উদ্ধার করা হলো বিস্তারিত জানাবেন। আর গ্রেপ্তারকৃত শাপলা যে 3 জনের নাম জানিয়েছে, তাদের গ্রেপ্তারে র্যাব কি উদ্যোগ নিয়েছে? জি, মূলত গতকালকের যে ঘটনা, লালবাগ টাওয়ারের মানে আজিমপুরের লালবাগ টাওয়ারের যেই পাশে যে সরকারি কর্মকর্তা ছিলেন তিনি মূলত ফারজানা, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন বলে আমরা জানতে পেরেছি, তার বাসায় ডাকাতির ঘটনায় তার ছোট শিশু তাকেও কিন্তু অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা যারা আছেন। এবং এরপরে গতকাল রাতে আমরা যতদূর জেনেছি র্যাবের একাধিক টিম কাজ করেছে উদ্ধারের অভিযানে এবং তারা গত রাতেই তাদের যেই সন্তান শিশুটিকে উদ্ধার করা গেছে। এবং আমাদেরকে সর্বশেষ র্যাব যেটি জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত যেই নারী, তার নাম হচ্ছে শাপলা, তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং তার শিশুটিকেও কিন্তু সেখান থেকে উদ্ধার করা গেছে এবং শিশুটিকে এই মুহূর্তে তাদের পরিবারের কাছে
রাখা হয়েছে এবং আজকে দুপুর 12টার পর মানে 12:30 নাগাদ সংবাদ সম্মেলনে এই বিষয়ে র্যাব আরও বিস্তারিত জানাবে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যতদূর জানতে পেরেছি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেই অপহরণের সাথে জড়িত মূল যে শাপলা, তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে এই ঘটনায় আরও 3 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তারা কিভাবে বাসায় ডাকাতি এবং শিশু অপহরণের ঘটনায় কিভাবে পরিকল্পনা করেছে এবং তাদের অপহরণ করার পর তাকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেসব বিষয়ে তদন্ত চলছে এবং স্বর্ণালঙ্কা সহ টাকা পয়সা যেসব লুট করা হয়েছে সেসব উদ্ধার এবং অভিযুক্ত বাকি যে 3 জনের নাম পাওয়া গেছে তাদেরকে কিন্তু এরই মধ্যে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র্যাবের একাধিক ইউনিট। এছাড়া আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, পুলিশের প্রাথমিকভাবে ধারণা, যেহেতু ফারজানার যে বাসাটিতে অপহরণের ঘটনা ঘটেছে সেই বাসাটিতে কিন্তু গত 1 সপ্তাহ আগে ওই নারী যে শাপলার কথা বলা হচ্ছে তিনি কিন্তু এসেছিলেন বেসিক্যালি সাবলেটে বাসা ভাড়া নিয়ে থাকার কথা কিন্তু বলা হয়েছিল এবং এরপরে পরবর্তীতে যেটি দেখা যায় বেশ কয়েকজন তার বাসায় আনাগোনার দৃশ্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এর মধ্যে নজরে এনেছে এবং সার্বিক প্রক্রিয়াটি তারা কিন্তু নজরে করছেন এবং সেই সাথে এই ঘটনায় কারা কারা জড়িত সেসব বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে। তো আজকে দুপুরে যে 12টার পরে যে ব্রিফিং হবে সে বিষয়ে হয়তো এই অভিযানের কোথায় কিভাবে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারা নজরদারিতে আছে সে বিষয়ে বলবেন। তবে ডাকাতির ঘটনা এখন পর্যন্ত কোনো মালামাল, অর্থ বা কোনো কিছুই কিন্তু উদ্ধার করা যায়নি, শুধুমাত্র শিশুটিকে উদ্ধার করা গেছে। এই ছিল সর্বশেষ। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। সারা দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা 50 লাখ, যার সবগুলোই তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে, আর এর প্রতিটি চালকও অবৈধ। নতুন করে যাতে আর তৈরি হতে না পারে তাই এর উৎস বন্ধের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিয়ে বৈজ্ঞানিক উপায়ে এসব বাহন সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। 3 চাকার রিকশার সাথে লাগানো হয়েছে ব্যাটারি, যাত্রী তোলা হচ্ছে 2 থেকে 4 জন পর্যন্ত, অথচ এই রিকশার নিয়ন্ত্রণে যে ব্রেক লাগানো হয়েছে তার দাম মাত্র 22 টাকা। এসব রিকশার গতি যে নিয়ন্ত্রণ করা যায় না তা স্বীকার করলেন এর চালকেরা। এগুলোর মধ্যে তো ব্যাটারি লাগায়, আবার নতুন নতুন গাড়ি বানাতেছে। অনেক সময় ব্রেক করলে দেখা যায় ঋণের 2 সাইড দা ব্রেক উপর দা ওইটা জায়গা, তখন ব্রেকে কুলাইতে পারে না। ঢাকার 1.5 শতাধিক কারখানায় অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হচ্ছে এসব ঝুঁকিপূর্ণ রিকশা। যারা এসব রিকশা বানাচ্ছেন তাদেরও নেই কোনো কারিগরি দক্ষতা। ব্যাটারি চায়না থেকেই চলে আসতে, তখন ক্যারিং খরচ বেশি থাকার কারণে তারা বাংলাদেশি এখন ফ্যাক্টরি নিয়ে বসছে। বিশেষজ্ঞরা বলছেন এসব রিকশা যারা বানাচ্ছেন আর যারা চালাচ্ছেন তারা কেউই প্রশিক্ষিত নয়। এ সকল বাহন যাত্রীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। যত পরিমাণ ডাম্পিং করছেন তার থেকে বেশি কিন্তু উৎপাদন হচ্ছে। সো উৎপাদনের জায়গা থেকে গিয়ে নিয়ন্ত্রণটা করলে পরে এটা একটা টেকসই হওয়ার সম্ভাবনা হবে, নতুন পরিসংখ্যানটা এক জায়গায় নিয়ন্ত্রিত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাটারি চালিত রিকশা তৈরির উৎস বন্ধের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন কারখানা বন্ধের পাশাপাশি মূল সড়ক থেকে এসব রিকশা বন্ধ করতে হবে। যেগুলি ঢুকে গেছে প্রধান সড়ক থেকে সরিয়ে ধাপে ধাপে শাখা সড়কে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে যেহেতু শাখা সড়কে চাপ বাড়বে, ডেফিনেটলি সেটা বাণিজ্যের বিচরণ ক্ষেত্র যদি কমে যায় অর্থনৈতিকভাবেই কিন্তু সে মার্জিনালাইজড হয়ে যাবে। সড়কে যে পরিমাণ ব্যাটারি চালিত রিকশা আছে তা পুরোপুরি বন্ধ করার সুযোগ নেই, তাই এগুলোকে দ্রুত সময়ের মধ্যে বৈজ্ঞানিক উপায়ে সংস্কার করা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে সিলেট ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে কি পরিমাণ এই ধরনের ব্যাটারি চালিত রিকশা রয়েছে আর কি ধরনের সমস্যা এগুলো তৈরি করছে, কি ব্যবস্থা প্রশাসন নিয়েছে এখন পর্যন্ত? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছেন, ব্যবসায়ী কিংবা যারা চালক রয়েছেন কিংবা সিলেটের যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম। তো আসলে সঠিক যে সংখ্যাটি সেটি আসলে কেউই দিতে পারেননি, তবে পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে আসলে কয়েক হাজার এই যে ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু সিলেটে চলাচল করছে এবং আমরা সিলেটের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলিতে হয়তো আমরা দেখিনি এসবের চলাচল, কিন্তু অন্যান্য যে শহরের বাইরের দিকে যে শহরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই যে রিকশার যে চলাচল সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং পাশাপাশি এই যে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচলের কারণে
কিন্তু নানা ধরনের আসলে সমস্যায় পড়তে হচ্ছে যারা এখানকার অন্যান্য যে যানবাহন যারা চালান কিংবা যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদেরকে। বিশেষ করে যাত্রীরা বলছেন যে আসলে এই সকল অটোরিকশায় কিন্তু যে ধরনের যে স্ট্রাকচার অনুযায়ী এগুলিকে বানানো হয় সেই স্ট্রাকচারটা আসলে একেবারেই অনিরাপদ, এবং পাশাপাশি তাদের যে স্পিডে যে গতিতে তারা রিক্সাটি চালায় এটিও কিন্তু আসলে অনেক সময় হচ্ছে দুর্ঘটনার তে পড়তে হয় এসব রিক্সায় উঠলে পড়ে। পাশাপাশি আরেকটি বিষয়ে তারা উল্লেখ করেছেন যে এ সকল রিক্সার আধিপত্যের কারণে সড়কের বেশিরভাগ জায়গায় কিন্তু এরা দখল করে থাকে, এতে করে কিন্তু সড়কে এক ধরনের যানজটের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে যারা যাত্রী সাধারণ রয়েছেন কিংবা অন্যান্য যারা রিক্সা চালক রয়েছেন তাদের দাবিটি হচ্ছে এই যে ব্যাটারি চালিত অটোরিকশা সেগুলো হচ্ছে যাতে করে সেগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই যে রিক্সাগুলো শহরে চলছে এটি মূলত হচ্ছে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন তাদের নাকের ডগা দিয়ে কিন্তু আসলে এগুলো চলাচল করছে, এবং তাদের দাবি হচ্ছে যে আসলে মূলত তাদের দাবিটা হচ্ছে মূলত তারা কিন্তু বলছেন যে আসলে প্রশাসনকে যেভাবেই হোক তারা ম্যানেজ করে এই যে রিক্সাগুলো কিন্তু শহরে চলাচল করছে। সেক্ষেত্রে তারা বলছেন দ্রুত যেন এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং নগরবাসী যেন এই ভোগান্তি থেকে রক্ষা পায়, এটি হচ্ছে যারা নগরবাসী রয়েছেন তাদের দাবি। রানা, আরেকটি বিষয় একটু জানাবেন। আমরা দেখলাম যে মূল রাস্তাতে তো এগুলো চলাচল করছে, সেটি তো চলাচল করার কথা না, প্রশাসন থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখুন, এ ব্যাপারে আসলে যারা সচেতন নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন কিংবা আরও যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত এটি কিন্তু আসলে শহরে চলাচল করছে, তো সেক্ষেত্রে শহরে যেহেতু চলাচল করছে সুতরাং এক্ষেত্রে তারা বলছেন যে প্রশাসনকে যেভাবেই হোক ম্যানেজ করে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো শহরে চলাচল করছে, এবং এক্ষেত্রে নানা ধরনের ভোগান্তি কিন্তু নগরবাসীদের পোহাতে হচ্ছে। এর মধ্যে বিশেষ একটি ভোগান্তি হলো এই যে যানজটের ভোগান্তি। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু তারা উল্লেখ করেছেন এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সেগুলো কিন্তু আসলে ব্যাটারিতে চার্জের মাধ্যমে কিন্তু তারা হচ্ছে এই রিক্সাগুলো চালিয়ে থাকেন। তো সেক্ষেত্রে এই যে বিদ্যুতের যে একটি খরচ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আসলে রানা মজুমদার, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু রাজশাহীর পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে তো প্রচুর পরিমাণে এরকম ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, শহরে কি ধরনের সমস্যা এগুলো তৈরি করছে, আর যারা এগুলো ব্যবহার করছেন তারা কি বলছেন? দেখুন, রাজশাহী নগরীতে যদি বলা হয়ে থাকে, রাজশাহী নগরীতে প্রায় অনুমোদিত অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমোদন রয়েছে এমন ইজি বাইক বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলোর কথা বলা হচ্ছে এগুলোর সংখ্যা প্রায় 15,000, কিন্তু বাস্তবতা হচ্ছে এর সংখ্যা বাস্তবে রাস্তায় যে রয়েছে তা প্রায় দ্বিগুণ, কোথাও অনেক তথ্য বলছে যে প্রায় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ এখানে প্রায় 35,000-এর মতো রিক্সা চলাচল করছে। এবং যদিও এগুলো অনুমতি নেই, রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নেই, লাইসেন্স নেই, তারপরও তারা চলছে। এখন কিভাবে চলছে, ঠিক এর আগে আমরা দেখেছিলাম যে এর আগে যেমন রাজনৈতিক ছত্রছায়ায় চলেছিল, অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের পৃষ্ঠপোষকতায় চলেছিল, এবং 5 আগস্টের পরবর্তী যেটি দেখা গেছে যে এখন যেহেতু রাস্তায় ঠিকই সেইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর আছে, উপস্থিতি আছে, কিন্তু ঠিক সেই কড়াকড়ি অবস্থানটি নেই, যার ফলে তারা কিন্তু এই সুযোগটি নিচ্ছে। এবং ক্রমান্বয়ে কিন্তু আমরা দেখছি যে রাস্তায় নতুন নতুন রিক্সা, এই বিশেষ করে যে ব্যাটারি চালিত রিক্সা সেগুলো কিন্তু আমরা নামতে দেখছি। এবং এই যে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো উৎপাদিত হচ্ছে, অর্থাৎ এখানে আমরা দেখছি যে বিভিন্ন নগরীর বিভিন্ন যে ওয়ার্কশপগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই এগুলো তৈরি হচ্ছে, এবং পাড়া মহল্লায় বিভিন্ন স্থানে কিন্তু এখন দেখছি যে বিশেষ করে যেগুলো লেদ মেশিনের যে কারখানাগুলো ছিল সেখানে কিন্তু এই যে রিক্সাগুলো তৈরি হচ্ছে। এবং একটি পরিসংখ্যান বলছে নগরীতে রাজশাহী মহানগরী থেকে প্রতিদিন গড়ে 200 অটোরিক্সা নতুন রিক্সা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই নতুন রিক্সাগুলো লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, তাহলে নতুন রিক্সাগুলো যাচ্ছে কোথায়? এই নগরীতেই থাকছে, নগরীতেই চলছে, যানজট বৃদ্ধি করছে, এবং যারা চালাচ্ছেন এবং যারা তৈরি করছেন তাদেরই কিন্তু কারোরই কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ নেই, অর্থাৎ কোনো সনদ নেই, এবং যারা চালকরা রয়েছেন তাদের কোনো প্রশিক্ষণ নেই। এখানে যারা ডেলি লেবার ছিল তারা এসে এখন রিক্সা চালাচ্ছেন, তারা ঠিক আইন কানুনের যেমন তোয়াক্কা করে না, ঠিক একইভাবে যদি বলা হয়ে থাকে যে অটোরিক্সাগুলো রয়েছে সেগুলোর কিন্তু যে নিরাময় যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাণনাশের একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তবে এই বিষয়টি এখন নিয়ন্ত্রণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিন্তু একাধিক উদ্যোগ নিয়েছেন, এবং তারা বলছেন বিষয়টি নিয়ে তারা কাজ করছিলেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।
সিলেট এবং রাজশাহী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। নভেম্বরে শুরু হয়েছে শীতের আমেজ। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়, কুয়াশা দেখা দিয়েছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা নেই। আছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শুরুতেই উত্তরে বইছে হিমেল হাওয়া। ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশায় ছেয়ে থাকছে। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চল এবং উপকূলীয় এলাকায় সূর্যের তেজ নামতে শুরু করেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে অক্টোবরে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হয় 160 মিলিমিটার, কিন্তু এবার তা হয়েছে 207 মিলিমিটার, অর্থাৎ 29 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে গেল মাসে। এতে ঘূর্ণিঝড় ডানার প্রভাবও ছিল। তাই কুয়াশার সাথে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। বৃষ্টি বেশি হলে কি হয়, যে বাতাসের যে ভিতরে যে জলীয় বাষ্প থাকে সেটা বেশিরভাগ অংশ মাটিতে পড়ে যায়। পড়ে গেলে মাটিতে একটু থাকে, মানে একটু ময়েশ্চার থাকে। তাই সারাদিনে ওইটা একটু ইভাপোরেশন করলে সেটা বেশি দূর যায় না, ওই মাটির কাছাকাছিই থাকে। তাই যখন সারা রাতে যখন তাপমাত্রা 3-4 ডিগ্রি কমে যায় বা 5-6 ডিগ্রি কমে যায়, তখন ওইটা জমে কুয়াশা তৈরি হয়। নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ দেখা দিলেও তা এখন নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপ যে বলা হয়েছে ওরকম লঘুচাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটা নিম্নচাপে পরিণত হলে, যে হওয়ার উপক্রম যখন হবে, তখন থেকে কিন্তু আমরা শুরু করে দিব একেবারে ইন্টেন্স ওয়াচিং শুরু করব এবং আমরা তখন পূর্বাভাস দেওয়া শুরু করে দিব। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মাঝ ডিসেম্বর থেকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। ভারতের গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ আসছে বাংলাদেশে। এসব তথ্য জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। শুক্রবার দুপুরে অনলাইন কনফারেন্সে আমদানি প্রক্রিয়ার উদ্বোধন করেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ছাড়াও ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাটকা অংশ নেন। পঞ্চগড় দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। প্রথম ধাপে নেপাল 40 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করছে। প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় 7.5 টাকা। চলতি বছরের মে-জুনে ভারত সফরের সময় নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন। কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালত রায় দিলেও চুক্তি থেকে বের হতে সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেছেন, কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরুর ঘোষণা দেন তিনি। পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির নতুন একটি ইউনিটও নির্মাণ হবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, গ্যাস সংকট নিরসনে 2 বছরের মধ্যে নতুন করে 100টি কূপ খনন করা হবে। আর সাগরে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হবে আগামী ডিসেম্বরে। আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যায় না, বের হয়ে যাওয়া যায় না। আমরা একটা কমিটি করেছি, তো সেই কমিটি এইসব অনিয়মগুলো খতিয়ে দেখতেছে। কারণ আমাদেরকে অনিয়মগুলো জানতে হবে। অনিয়মগুলো যে না জেনে আমি যদি আবেগবশত বলে যে না আজকে আমি অমুকের চুক্তি কেটে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেনে কর ফাঁকির তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বাড়তি কর হারের জন্য বিদেশি কর্পোরেটগুলোর মধ্যে ফাঁকির প্রবণতা থাকতে পারে। তাই দেরিতে হলেও ট্রান্সফার প্রাইসিং বিধিমালার প্রয়োগ শুরু ইতিবাচক উদ্যোগ। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে ব্যবসা করা সহযোগী ইউনিটেও কাঁচামাল, পণ্য, সেবা কেনাবেচা করে। আইনগতভাবে এমএনসিগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে সহযোগী ও অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে তাদের অর্জিত আয় বরাদ্দ করতে পারে। সেক্ষেত্রে
কর ফাঁকির কৌশল হিসেবে আমদানি রপ্তানিতে ওভার বা আন্ডার ইনভয়েসিং করতে পারে। এক্ষেত্রে কম কর্পোরেট কর দিতে হয় এমন দেশগুলোতে বেশি আয় দেখানোর প্রবণতাও থাকতে পারে। এসব অস্বচ্ছতা খুঁজে বের করে কর ফাঁকি রোধে 2012 সালে ট্রান্সফার প্রাইসিং বিধিমালা প্রণয়ন করা হয়। সম্প্রতি সেই নীতি প্রয়োগ করে অডিট শুরু করেছে এনবিআর। বিদেশ থেকে তার সহযোগী প্রতিষ্ঠান থেকে আমদানি করে, মানে র মেটেরিয়াল হোক বা ফিনিশ গুডসগুলো আমদানি করে বাংলাদেশে বিক্রি করছে, বা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সেবা, অপারেশনাল ফিস, টেকনিক্যাল ফিস, কনসাল্টিং, এই ধরনের বিভিন্ন সেবা নিয়ে বাংলাদেশে পণ্য উৎপাদন বা সেবার কাজে নিয়োজিত আছে। তো এক্ষেত্রে ট্রানজ্যাকশন প্রাইস যদি মিস প্রাইস হয়ে যায়, মানে প্রাইসিংটা যদি ঠিকভাবে না থাকে, তাহলে বাংলাদেশ সরকার তার যে ফেয়ার অ্যামাউন্ট অফ রেভিনিউ বা রাজস্ব সেটা হারানোর সম্ভাবনা থাকে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং যুক্তরাজ্য ভিত্তিক সংস্থার সহায়তায় বৈশ্বিক একটি লেনদেনের ডাটাবেজে প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে 3 কোম্পানির আন্তর্জাতিক লেনদেন পর্যালোচনা চলছে। পর্যায়ক্রমে তদন্ত হবে সব বহুজাতিক প্রতিষ্ঠানে। তবে এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন। সক্ষমতা তৈরি করতে হবে এবং তার মাধ্যমে হয়তো ওনারা আরেকটু ইমপ্রুভ করবেন বিফোর এটাকে স্কেল আপ করার আগ পর্যন্ত। তো আমার আশা থাকবে এনবিআর এর ওই ইনভেস্টমেন্ট থাকবে যাতে কোনো হয়রানি না হয় এবং ইন্টার না থাকে, যে আনডিউ প্রেশার যাতে না দেওয়া হয়। তো স্ট্যান্ডার্ড জেনারেল অডিট যেখানে ওনারা দেখবেন একটা কমপ্লায়েন্ট কিনা বাই দি ট্রান্সফার প্রাইস পলিসি। বর্তমানে রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রাইসিং সেলে কর্মকর্তা মাত্র 8 জন। তাই অডিট প্রক্রিয়া আন্তর্জাতিক মানের না হলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তার শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্য সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ 3টি বিষয়ে নিশ্চয়তা চাইলেন বস্ত্রকর মালিকদের সংগঠন বিটিএমএ এর সভাপতি শওকত আজিজ রাসেল। অন্য 2 বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মতো ডলার সরবরাহের নিশ্চয়তা। দেশ থেকে পাচার হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ দ্রুত উদ্ধারেরও তাগিদ দেন এই ব্যবসায়িক নেতা। বলেন, ছোট বড় সব ব্যবসায় এখন পার করছে কঠিন সময়। বছর 2 ধরে টানা ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগ বলতেই নেই। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মত পর্যবেক্ষকদের, যা বিনিয়োগকারীদের আস্থা আরও কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের আমদানির জন্য এলসি খোলার পরিমাণ প্রায় 7% কমেছে। এ সময় শুধু মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে প্রায় 41%। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমাদের দরকার, নিরবিচ্ছিন্ন। আমাদের এই যে পলিটিক্যাল যে আনরেস্ট, এটা আমি মনে করি কন্ট্রোলে আনা দরকার। ব্যাংকে যে ডলারের সংকট, এটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। আমি জানি না কেমনে। চলমান সংকট উত্তরণে এফবিসিসিআইকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের, যদিও এ মুহূর্তে নেতৃত্বহীন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। শিগগিরই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে চান শিল্প মালিকরা। এতে জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি দেশে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা বিটিএমএ সভাপতির। এফবিসিসিআই এবং আরও অনেকগুলো চেম্বার আছে। বিগত দিনে এগুলো ছিল সরকারের মনোনীত ক্যান্ডিডেট এবং সরকারের একটা প্রভাব ছিল এটার উপরে। যতদিন পর্যন্ত এই প্রভাবটা থাকবে, তারা কিন্তু অগ্রসর হবে না। তারা পার্সোনাল এজেন্ডা অথবা সরকারের এজেন্ডা পালন করার জন্যই আসবে। আমি মনে করি এবার যেভাবে আমি তফসিল ঘোষণা হবে শুনেছি, যেভাবে ভোট হবে শুনেছি, এবার একটা সুযোগ আছে নিরপেক্ষ ক্যান্ডিডেট দাঁড়ানোর এবং জিতে আসার একটা সুযোগও আছে। বিগত সরকারের সময় দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এতে বেড়ে গেছে মূল্যস্ফীতির হার। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবার আগে এফবিসিসিআই এর সহায়তায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার পরামর্শ দেন তিনি। আপনি টাকা চুরি করেছেন, আপনার টাকার ভর্তুকি কিন্তু আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমরা দিচ্ছি। এটা তো এরকম ভাবা উচিত না। আমি মনে করি যে টাকাগুলো চুরি হয়েছে, যে টাকার কস্ট অফ ফান্ড, এটা সরকারকে আলাদা করে আমাদেরকে, আমরা যারা নিষ্ঠার সাথে ব্যবসা করি, আমাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া উচিত। অর্থনীতির নানা খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের আশা, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে প্রিয়াঙ্কা হাউজিংয়ে 6টি ভবন ভাঙা হবে, কারণ বহুতল এই ভবনগুলো ফ্লাইট ওঠানামায় ঝুঁকি তৈরি করছে। রাজুক জানিয়েছে, অনুমোদনের বাইরে উঁচু করেছেন ভবনের মালিকরা। বর্ধিত অংশ ভেঙে ফেলতে এরই মধ্যে কমিটি করেছে সিভিল এভিয়েশন।
রাজধানীর উত্তরার প্রিয়ঙ্কা রানওয়ে সিটি ১ নম্বর রোডের ৯ নম্বর প্লটের এ বাড়িটির অনুমোদন ৩ তলার, কিন্তু করা হয়েছে ৭ তলা। ১৩ নম্বর প্লটের এ বাড়িটির ৪ তলার অনুমতি নিয়ে ৮ তলা করা হয়েছে। ২৬, ৩০, ৩৬ ও ৫১ নম্বর প্লটের ভবনগুলোর উচ্চতাও বাড়ানো হয়েছে। প্রিয়ঙ্কা হাউজিং কর্তৃপক্ষ এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। সিভিল এভিয়েশন জানায় ভবনগুলো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় ঝুঁকি তৈরি করেছে। থার্ড টার্মিনাল চালু হলে সংকট বাড়বে। যখন তারা দেখবে যে এখানে বাংলাদেশে ঢাকায় আমাদের সেফটি মার্জিনটা আমরা মেনটেন করতে পারছি না, তখন কিন্তু বড় বড় এয়ারলাইন্সগুলি বাংলাদেশে আসতে অনীহা দেখাবে। সো এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা আমাদের দেশের রাজস্বের জন্য ক্ষতিকর, এটা আমাদের দেশের সার্বিক অর্থনীতি এবং সম্মানের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই ছোট ছোট জিনিসগুলো, বাট এগুলি দিস হ্যাজ ভেরি বিগ ইমপ্লিকেশন অন টোটাল এভিয়েশন অ্যাসপেক্ট। এরই মধ্যে রানওয়ের পাশে ১৩টি ভবন চিহ্নিত করা হয়েছে। অনুমোদনহীন অংশ ভাঙার পদক্ষেপ নিচ্ছে রাজুক। এছাড়া প্রিয়াঙ্কা হাউজিংয়ের ঝুঁকিপূর্ণ অংশে নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সুপারিশ করা হয়েছে যে আপদকালীন সময়ে এটা ওখানে সিভিল এভিয়েশনের উচ্চতা পূর্ণাঙ্গ যাচাই করা হবে এবং এখানে যে নির্মাণাধীন ভবন রয়েছে সেই ভবনগুলির নির্মাণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট অথরাইজ অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা হাউজিংয়ের ৬টি ছাড়া উত্তরার কলাবতী ভবন, খিলক্ষেতের সোহাগ ভিলা সহ আরও ৭টি স্থাপনা রয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।